গোল্ডেন সাকসেস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকের এই ভিডিওটিতে আলোচনা করব ক্লাস 10 এর ভৌত বিজ্ঞানের 2 মার্কের প্রশ্নের সাজেশন নিয়ে আলোচনা করব। যে প্রশ্নগুলো 2025 সালে মাধ্যমিক পরীক্ষায় আসার খুবই গুরুত্বপূর্ণ। কাজেই কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, চ্যানেলে প্রথম হলে অবশ্যই পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। দেখো, তোমাদের এই ভৌত বিজ্ঞান বইয়ের যে অধ্যায় থেকে 2 মার্কের প্রশ্নগুলো এসে থাকে সেই সমস্ত অধ্যায় থেকেই এই ভিডিওটিতে প্রশ্নগুলো তোলা হয়েছে। ঠিক আছে? তো তোমাদের ভৌত বিজ্ঞানে 2 মার্কের প্রশ্ন এসে থাকে ৯টা, অর্থাৎ 18 মার্কের প্রশ্ন এসে থাকে। আশা করি এই 18 মার্ক পাওয়ার জন্য এই ভিডিওর প্রশ্নগুলো সঠিকভাবে ভালোভাবে দেখে গেলে তোমরা কমন পেয়ে যাবে। তো চলো কথা না বলে ভিডিওটি শুরু করি। যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই যাও এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। চলো ভিডিওটি শুরু করি। দেখো, ভৌত বিজ্ঞান সাজেশন 2025। 2025 সালে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য 2 মার্কের ভৌত বিজ্ঞান প্রশ্নের সাজেশন নিয়ে আলোচনা করব এই ভিডিওটিতে। তোমাদের ভৌত বিজ্ঞানের সাধারণ অংশের 3টি অধ্যায় বা 3টি চ্যাপ্টার রয়েছে। 1 পরিবেশের জন্য ভাবনা, 2 গ্যাসের আচরণ, 3 রাসায়নিক গণনা। তো তোমাদের সাধারণত 2 মার্কের প্রশ্ন এসে থাকে দুটি অধ্যায় থেকে। 1 পরিবেশের জন্য ভাবনা, 2 গ্যাসের আচরণ। ঠিক আছে? তারপরে তোমাদের পদার্থবিদ্যার যে চ্যাপ্টারগুলো রয়েছে, তাপের ঘটনাসমূহ, আলো, চলতড়িৎ, পরমাণু, নিউক্লিয়াস। ঠিক আছে? আর রসায়ন থেকে যে রয়েছে পর্যায় সারণী এবং মাউলদের ধর্মের পর্যায়বৃত্ততা, আয়নীয় ও সমযোজী বন্ধন, তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া, পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন, ধাতুবিদ্যা আর জৈব রসায়ন। এই যে বিষয়গুলো, এই যে চ্যাপ্টারগুলো রয়েছে, এই চ্যাপ্টার থেকে গুরুত্বপূর্ণ 2 মার্কের প্রশ্নগুলো আলোচনা করব। আর যে অধ্যায় থেকে 2 মার্কের প্রশ্নগুলো আসে সেই অধ্যায় থেকেই 2 মার্কের প্রশ্ন তোমাদের আজকের এই ভিডিওটিতে তুলে ধরবো। কাজেই কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। দেখো, প্রথমে পরিবেশের জন্য ভাবনা এই অধ্যায় থেকে 2 মার্কের একটি প্রশ্ন এসে থাকে। তো দেখো কতগুলি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমি নিয়ে এসেছি, তোমরা অবশ্যই দেখো। 1 নম্বর, বায়ুমণ্ডলের কোন স্তরকে ক্ষুব্ধমণ্ডল বলা হয় এবং কেন? 2 বায়ুমণ্ডলের কোন স্তরকে শান্তমণ্ডল বলা হয় এবং কেন? 3 ওজোন স্তর ধ্বংসের ক্ষতিকারক প্রভাবগুলি লেখো। 4 স্থিতিশীল উন্নয়ন কি? 5 পাওয়ার অ্যালকোহল বা গ্যাস হোল বলতে কি বোঝো, এর ব্যবহার কি? 6 নম্বর, জ্বালানি কি? জ্বালানির তাপন মূল্য বলতে কি বোঝো? 7 নম্বর, জীবাশ্ম জ্বালানি সংরক্ষণের প্রয়োজনীয়তা কি? 8 নম্বর প্রশ্ন, দেখো গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা 2025 সালের জন্য। ওজোন স্তর ধ্বংসে সিএফসি এর ভূমিকা লেখো। 9 নম্বর প্রশ্ন, বায়োমাস থেকে প্রাপ্ত শক্তি ব্যবহারের সুবিধা ও অসুবিধা লেখো। 10 নম্বর, কিভাবে বায়োফুয়েল তৈরি করা হয়, এর ব্যবহার উল্লেখ করো। 11 নম্বর, গ্লোবাল ওয়ার্মিং এর দুটি ক্ষতিকারক প্রভাব উল্লেখ করো। 12 নম্বর প্রশ্ন, দেখো বিশ্ব উষ্ণায়ন কি? এবছরের জন্য খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, বিশ্ব উষ্ণায়ন কি? 13 নম্বর প্রশ্ন, দেখো ওজোন স্তরকে প্রাকৃতিক সৌরপর্দা বলা হয় কেন? এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন। ঠিক আছে? 14 নম্বর, অচিরাচরিত শক্তি বলতে কি বোঝো, উদাহরণ দাও। তারপরে দেখো প্রশ্ন রয়েছে 15 নম্বর, মিথেন হাইড্রেটকে ফায়ার আইস বলা হয় কেন? তারপরে গ্যাসের আচরণ অধ্যায় থেকে 2 মার্কের একটি প্রশ্ন এসে থাকে। দেখো এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো, তবে এই অধ্যায় থেকে অঙ্ক আসে। তোমাদের পরবর্তী ভিডিওতে অঙ্কের সাজেশন নিয়ে আলোচনা করব, অর্থাৎ গ্যাসের আচরণ থেকে ভৌতবিজ্ঞানে যে অধ্যায় থেকে অঙ্ক আসে সেই সমস্ত অঙ্কের অধ্যায়ের অঙ্কের সাজেশন নিয়ে আলোচনা করব। যদি তোমাদের অবশ্যই প্রয়োজন হয় তো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে, আমি রিসেন্ট তোমাদের জন্য অঙ্কের সাজেশন আলোচনা করব। ঠিক আছে? তো দেখো এখানে গ্যাসের আচরণ থেকে একটি প্রশ্ন আসে। তো গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর মধ্যে দেখো 1 নম্বর যে প্রশ্নটা রয়েছে, বয়েলের সূত্রটি লেখো ও ব্যাখ্যা করো। 2 গ্যাস সংক্রান্ত চার্লসের সূত্রটি বিবৃত করো। 3 অ্যাভোগাড্রো সূত্রটি বিবৃত করো। 4 আদর্শ গ্যাস কাকে বলে? 5 নম্বর, পরম শূন্য উষ্ণতা কাকে বলে? 6 নম্বর, পরম শূন্য উষ্ণতাকে পরম বলার কারণ কি? গুরুত্বপূর্ণ প্রশ্ন এই বছরের জন্য। 7 নম্বর প্রশ্ন, দেখো কোনো গ্যাসের মোলার আয়তন বলতে কি বোঝায়? 8 নম্বর, চার্লসের সূত্র থেকে পরম শূন্য উষ্ণতা ধারণাটি লেখো। 9 নম্বর, গেলুসাকের গ্যাস আয়তন সূত্রটি বিবৃত করো। 10 নম্বর, বেলুনে ফু দিলে বেলুনের আয়তন বাড়ে এবং চাপও বাড়ে, এখানে বয়েলের সূত্রটি কি লঙ্ঘিত হয়? তারপরে প্রশ্ন দেখো 11 নম্বর, আদর্শ আচরণ থেকে বাস্তব গ্যাসগুলির বিচ্যুতির কারণ লেখো। 12 নম্বর প্রশ্ন, গ্যাসের গতিতত্ত্বের মূল স্বীকার্যগুলি লেখো।
তারপরে দেখো আলো অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। এই আলো অধ্যায় থেকেও ২ মার্কের একটি প্রশ্ন এসে থাকে। দেখো গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। ১ নাম্বার, কোনো লেন্সের আলোক কেন্দ্র বলতে কি বোঝো? ২, আলোর প্রতিসরণ কাকে বলে? ৩, আলোর প্রতিসরণের সূত্র দুটি লেখো। ৪, লেন্সের মুখ্য ফোকাস বলতে কি বোঝো? ৫, হাইপারমেট্রোপিয়া কি, এর প্রতিরোধের উপায় কি? ৬, বায়ুর সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক 1.5 বলতে কি বোঝো? তারপরে দেখো ৭ নম্বর প্রশ্ন, গাড়ির হেডলাইটে কি ধরনের দর্পণ ব্যবহার করা হয় এবং কেন? ৮ নম্বর, উত্তল লেন্সকে অভিসারী লেন্স বলা হয় কেন? ৯ নম্বর, অবতল লেন্সকে অপসারী লেন্স বলা হয় কেন? তারপরে দেখো ১০ নম্বর প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, দিনের বেলায় আকাশকে নীল দেখায় কেন? ১১ নম্বর, লঘুতর থেকে ঘনতর মাধ্যমে আলোক রশ্মির প্রতিসরণে চ্যুতিকোণ নির্ণয় করো। ১২ নম্বর প্রশ্ন, সূর্যাস্তের এবং সূর্যোদয়ের সময় সূর্যকে লাল দেখায় কেন? ১৩ নম্বর, বিপদ সংকেত হিসাবে লাল বর্ণের আলো ব্যবহার করা হয় কেন? তারপর দেখো ১৪ নম্বর প্রশ্ন, রৈখিক বিবর্ধন বলতে কি বোঝো? ১৫ নম্বর প্রশ্ন, অবতল দর্পণের ক্ষেত্রে ফোকাস দূরত্ব ও বক্রতা ব্যাসার্ধের মধ্যে সম্পর্কটি নির্ণয় করো। ঠিক আছে? ১৬ নম্বর প্রশ্ন, দন্ত চিকিৎসকরা কি ধরনের দর্পণ ব্যবহার করেন এবং কেন? তারপর দেখো চলতরিত অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই চলতরিত অধ্যায় থেকেও ২ মার্কের একটি প্রশ্ন এসে থাকে। দেখো ১ নম্বর যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে তার মধ্যে ১ নম্বর প্রশ্ন হচ্ছে, তড়িৎ চুম্বকীয় আবেশ সংক্রান্ত লেন্জের সূত্রটি লেখো। ২, ফ্লেমিং এর বামহস্ত নিয়মটি লেখো। ৩, অ্যাম্পিয়ারের সন্তরণ সূত্রটি বিবৃত করো। ৪, ডিসি অপেক্ষা এসি সুবিধাজনক কেন? ৫ নম্বর, পরিবাহীর রোধাঙ্ক বলতে কি বোঝো? তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্র বর্ণনা করো। ৭, বার্লোর চক্রের ঘূর্ণনের নীতি ব্যাখ্যা করো। ৮ নম্বর প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন, তড়িৎ চুম্বকের ব্যবহারগুলি লেখো। ৯ নম্বর, তড়িৎ চুম্বকের ক্ষমতা কি কি উপায়ে বৃদ্ধি করা যায়? ১০ নম্বর, তড়িৎচালক বল ও বিভব প্রভেদের দুটি পার্থক্য লেখো। ১১ নম্বর প্রশ্ন, কুলম্বের সূত্রটি লেখো ও ব্যাখ্যা করো। ১২ নম্বর, বৈদ্যুতিক হিটারের তারের বৈশিষ্ট্যগুলি লেখো। ১৩ নম্বর প্রশ্ন, বৈদ্যুতিক ফিউজ তার কি? ১৪ নম্বর, 5A ফিউজ বলতে কি বোঝো? ১৫ নম্বর প্রশ্ন, বৈদ্যুতিক হিটারে নাইক্রোম তার ব্যবহার করা হয় কেন? ১৬ নম্বর প্রশ্ন, তড়িৎ প্রবাহ মাত্রা বলতে কি বোঝায়? তারপরে দেখো আয়নীয় ও সমযোজী বন্ধন, এই অধ্যায় থেকে ২ মার্কের দুটি প্রশ্ন এসে থাকে। তো গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখে নাও। ১ নম্বর প্রশ্ন, চিনির জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করতে পারে না, কিন্তু সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করতে পারে কেন? এখানে তড়িৎ পরিবহন ছুটে গেছে, তো তোমরা লিখে নিবে যে চিনির জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করতে পারে না, কিন্তু সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করতে পারে কেন? ২ নম্বর, সোডিয়াম ক্লোরাইডের বন্ধন Na বন্ড Cl হিসাবে প্রকাশ করা যায় না কেন? ৩ নম্বর, সোডিয়াম ক্লোরাইড ও ন্যাপথলিনের মধ্যে পার্থক্য লেখো। ৪ নম্বর, একটি তরল ও একটি কঠিন সমযোজী যৌগের উদাহরণ দাও। তারপরে দেখে নাও গুরুত্বপূর্ণ এই বছরের জন্য যে লুইস ডট গঠন তোমাদের পরীক্ষায় আসে, তার মধ্যে গুরুত্বপূর্ণ যে লুইস ডটগুলো গঠনের যেগুলো চিত্র পরীক্ষায় আসে সেটা আমি দিয়েছি, এখানে দেখে নাও তোমরা। F2, H2O, N2, HCl, C2H4, C2H2, CH4, NaCl, MgCl2 আর CaO, এই কয়েকটি লুইস ডট করে গেলে তোমরা আশা করি 2025 সালে লুইস ডট কমন পেয়ে যাবে। ঠিক আছে? তো দেখো তারপরে অধ্যায়, পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন, এই অধ্যায় থেকে ২ মার্কের একটি প্রশ্ন এসে থাকে। তো দেখো গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। ১ নম্বর, লাইকার অ্যামোনিয়ার বোতলের ছিপি খোলার সময় বোতলটিকে ঠান্ডা করে খুলতে হয় কেন? ২ নম্বর, অম্লরাজ কি, এর একটি ব্যবহার লেখো। ৩, নেসলার বিকারক কি ও এর সংকেত লেখো। ৪, ইউরিয়া দুটি ব্যবহার লেখো। ৫, তরল অ্যামোনিয়ার দুটি ব্যবহার উল্লেখ করো। ৬ নম্বর প্রশ্ন দেখো, কপার সালফেট এর জলীয় দ্রবণে হাইড্রোজেন সালফাইড গ্যাস চালনা করা হলে কি ঘটে? সমীকরণ সহ বিবৃত করো।
তারপরে প্রশ্ন দেখো 7 নম্বর প্রশ্ন, গাঢ় H2SO4 দ্বারা হাইড্রোজেন সালফেট গ্যাস শুষ্ক করা যায় না কেন, ব্যাখ্যা করো। 8 নম্বর, লাইকার অ্যামোনিয়া কি? 9 নম্বর, লাইকার অ্যামোনিয়ার বোতল ঠান্ডা করে খুলতে হয় কেন? 10 নম্বর, নাইট্রোলিন কি? এর ব্যবহার লেখো। 11 নম্বর প্রশ্ন দেখো, উত্তপ্ত সোডিয়ামের উপর দিয়ে শুষ্ক অ্যামোনিয়া চালনা করলে কি ঘটবে, রাসায়নিক সমীকরণ সহ লেখো। 12 নম্বর প্রশ্ন, ওয়াসওয়াল্ড পদ্ধতিতে কিভাবে নাইট্রিক অ্যাসিড প্রস্তুত করা হয়? 13 নম্বর, জলীয় কপার সালফেট দ্রবণের মধ্যে H2S গ্যাস চালনা করলে কি ঘটে, সমিত রাসায়নিক সমীকরণ সহ লেখো। 4 নম্বর, লেড নাইট্রেটের জলীয় দ্রবণে H2S চালনা করলে কি ঘটে, সমীকরণ সহ লেখো। দেখো, তারপরে ধাতুবিদ্যায় অধ্যায় এর সাজেশন। এই ধাতুবিদ্যা অধ্যায় থেকে 2 মার্কের কোন কোন প্রশ্নগুলো আসতে পারে দেওয়া আছে। তো এই অধ্যায় থেকেও 2 মার্কের একটি প্রশ্ন আসে। তো দেখো গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো, 1 নম্বর, খনিজ মল কি? 2, গ্যালভানাইজেশন কি? এর ব্যবহার লেখো। 3, ধাতু নিষ্কাশনের নীতি লেখো। 4, থার্মিট মিশ্রণ কি? 5, সব আকরিকই খনিজ পদার্থ কিন্তু সব খনিজ আকরিক নয়, ব্যাখ্যা করো। তারপর দেখো 6 নম্বর, কপার ও অ্যালুমিনিয়ামের ব্যবহার লেখো। 7, খনিজ ও আকরিকের মধ্যে পার্থক্য লেখো। 8 নম্বর, লোহার পাত্রে কপার সালফেট দ্রবণ রাখা উচিত নয় কেন, সমিত ও সমীকরণ সহ কারণ ব্যাখ্যা করো। 9 নম্বর, থার্মিট পদ্ধতির নীতি বিক্রিয়া সহ লেখো। 10 নম্বর, কপারের পাত্র আর্দ্র বায়ুতে ফেলে রাখলে সবুজ ছোপ পড়ে কেন? ঠিক আছে, এইটুকু গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপরে জৈব রসায়ন থেকেও 2 মার্কে একটি প্রশ্ন এসে থাকে। তো এই জৈব রসায়ন অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমরা দেখে নাও। 1 নম্বর, কার্বনের ক্যাটিনেশন ধর্ম বলতে কি বোঝো? 2, এলপিজি এর উপাদান ও ব্যবহার লেখো। 3, ইথিলিন ও পলিথিনের মধ্যে পার্থক্য লেখো। 4, কার্যকরী গ্রুপ বলতে কি বোঝো, উদাহরণ দাও। 5, মিথেনের ব্যবহার লেখো। 6, ইথিলিনের পলিমারাইজেশন বিক্রিয়ার শর্ত উল্লেখ করে রাসায়নিক সমিত সমীকরণ লেখো। ইথিলিনের পলিমারাইজেশন বিক্রিয়ার শর্ত উল্লেখ করে রাসায়নিক সমিত সমীকরণ লেখো। 7 নম্বর, সিএনজি এর উৎস ও ব্যবহার লেখো। 8 নম্বর দেখো, টেফলনের মনোমার কি? এর একটি ব্যবহার উল্লেখ করো। 9 নম্বর, সমাবয়বতা কাকে বলে, উদাহরণ দাও। 10 নম্বর প্রশ্ন দেখো, অ্যাসিডের প্ল্যানটা ভুল হয়ে গেছে, অ্যাসিটিক অ্যাসিডের সঙ্গে সোডিয়াম হাইড্রক্সাইডের বিক্রিয়া সমিত সমীকরণ সহ লেখো। তারপরে দেখো লাস্ট প্রশ্ন, জৈব যৌগ ও অজৈব যৌগের মধ্যে পার্থক্য লেখো। আশা করি এই সমস্ত প্রশ্নগুলো করলেই তোমরা 2 মার্কে যে 9টা প্রশ্ন আসে, অর্থাৎ 9 দুনা 18, সে 18 মার্ক তোমরা পেয়ে যাবে। কাজেই তাই তোমরা ভালো করে এই প্রশ্নগুলোকে দেখে যেও। আর অবশ্যই পরবর্তী সাজেশন পাওয়ার জন্য চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে, যাও এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও।